তিন পার্বত্য জেলায় চলছে সিএইচটি ব্লকেড কর্মসূচি। আটকা পড়েছেন ১,৫০০-এর বেশি পর্যটক। নিরাপত্তার দিন শেষ, বললেন পানি সম্পদ উপদেষ্টা। নদীর পানি নিয়ে কেবল রাজনীতি নয়, কূটনীতি অর্থনীতিও। জয়পুরহাটের উচনা সীমান্তে ফের বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। সহিংসতার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় দ্বিতীয় দিনের মতো সিএইচটি ব্লকেড নামে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। প্রত্যাহার করা হয়েছে ১৪৪ ধারা। ৭২ ঘণ্টার অবরোধে এসব এলাকায় আটকা পড়েছেন প্রায় ১,৫০০-এর বেশি পর্যটক। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তৃতীয় দিনেও রাঙামাটি শহরে মানুষের মাঝে কাটেনি আতঙ্ক। রাস্তাঘাটে মানুষজন নেই বললেই চলে। সড়কে চলছে না দূরপাল্লার কোনো গাড়ি, বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। রাঙামাটি, নানিয়ারচর, মহালছড়ি, খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গাড়িতে যাইতে পারি না, হুন্ডায় যাইতে হয় অনেক রিক্সের উপরে, আর অতিরিক্ত পয়সা দিয়ে যাইতে হয় আমাদের। পাহাড়ের যে শুক্রবার থেকেই আমাদের যে আমরা এখন আতঙ্কের ভিতরে আছি। রাত্রেবেলা যদি কিছু গুজব ছড়ানো হয়, এটা মানুষের মধ্যে খুব আতঙ্কের সৃষ্টি হয়। ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধের ফলে আটকা পড়েছেন প্রায় ১,৫০০ পর্যটক। বাড়ি ফিরতে না পারায় দুর্ভোগে তারা। এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব, এখানে দেখা যাচ্ছে মানুষের যাতায়াত কমে গেছে। অবরোধ দিচ্ছে, অবরোধের জন্য আমরা ঠিকমতো গাড়িটা চালাতে পারতেছি না, যাত্রী ঠিকমতো আসতেছে না। এদিকে জেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হলে সকালে শহরের বনরূপায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাঙামাটি রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকত ওসমান, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে। জেলা কোর কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে। দুটি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই দুটি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। এদিকে খাগড়াছড়িতে অবরোধের ফলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরে রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন। বান্দরবানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শুক্রবার বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে ৭২ ঘণ্টার অবরোধের ডাক দেয়া হয়। কর্মসূচিতে সমর্থন দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। নতুন করে আর সহিংসতার ঘটনা না ঘটলেও পাহাড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। জয়পুরহাটের পাঁচবিবির উচনা সীমান্তে বিএসএফ আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তুতি নিলে বিজিবি সদস্যদের বাধার মুখে ফিরে যায়। ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নওয়াজ জানান, বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বিএসএফ সদস্যরা ধরঞ্জির হাটখোলা ক্যাম্পের সোনাতলক ২৭৯ ও ২৮০ নম্বর মেইন ও সাব পিলার এলাকায় বেড়া দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা বাধা দিলে তারা সরঞ্জাম সরিয়ে নেয়। পরে এই নিয়ে বিএসএফ অধিনায়কের সাথে বৈঠকে বসে বিজিবি। বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তারা। নদীর পানি নিয়ে কেবল রাজনীতি নয়, রয়েছে কূটনীতি, অর্থনীতিও। তাই সরকারি পর্যায়ে নীরবতা ও নিষ্ক্রিয়তার দিন শেষ বলে মন্তব্য করেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ফেনীর পরশুরামের কালিকাপুরে বন্যায় ভাঙন কবলিত বল্লামুখা বাঁধ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশে ৫৭টি অভিন্ন নদী রয়েছে। ভারতের সঙ্গে প্রায় সবগুলো নদী নিয়েই সমস্যা রয়েছে, কিন্তু এখনো কোনো চুক্তি স্বাক্ষর করা যায়নি। তিস্তা নিয়েও করা যায়নি। এজন্য তিস্তা পাড়ের মানুষদের বন্যায় প্রতি বছর দুর্ভোগ পোহাতে হয়। যে নদীর পানি কেবলমাত্র
রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা। আমি তো পত্রপত্রিকা এগুলো সবই পড়ে ফেলি, কিন্তু আসলে আমার পানি উন্নয়ন বোর্ড কোথায় কোন কাজটা তাড়াতাড়ি তা শুরু করা উচিত, জনগণের সেখানে মতামতটা কি, এইটা বুঝতেই আমি আজকে এসেছি। ভারতের অনুরোধে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর সাথে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে আরও জানান, 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয়। দক্ষিণাঞ্চলের রাজনীতি থেকে শুরু করে মনোনয়ন, বাণিজ্য, নির্বাচনের ফলাফল পাল্টে দেয়া, চাকুরি ও বদলি সবকিছুই চলত শেখ হেলালের ইশারায়। ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদ। প্রায় 16 বছর ধরে পদ্মার ওপারের অঘোষিত এই সম্রাটের গ্রেফতার দাবি ভুক্তভোগীদের। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল তার অভাবনীয় দাপটে তটস্থ থাকতেন এলাকার সবাই। মুখ খোলার সাহস ছিল না কারোর। মনোনয়ন, বাণিজ্য সহ নানা খাত থেকে তার অবৈধ উপার্জনের কোনো হিসেব ছিল না যেন। স্থানীয় নির্বাচনে নিজের মনোনীত প্রার্থীকে জয়ী করতে প্রতিপক্ষ জনপ্রিয় প্রার্থীদের থাকতে হতো প্রাণনাশের ভয়ে। আমি একদিন নির্বাচনের 2 দিন আগে আমি ওনার বাসায় গেলাম, যে বললাম ভাইজান আমার অপরাধটা কোথায়, জনগণ তো আমাকে ভোট দিবে। বললো কোনো রকম সম্ভব না, তুমি যদি এখন এই কাগজ দিচ্ছি কাগজে লিখিত না দাও তাহলে তোমার লোকজন যা আছে সব জেলে ভরে দেবো, আর তোমারও জানের কিন্তু ক্ষতি হবে, তোমার লাশও খুঁজে পাবে না। অভিযোগ রয়েছে বরিশাল, খুলনা, যশোর সহ দক্ষিণাঞ্চলের নৌপথ এবং সীমান্ত পথে স্বর্ণ চোরাচালানকারীদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন শেখ হেলাল। দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা। বিদেশে পাচার করেছেন হাজার কোটি টাকা। ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণে ছিল তার একক আধিপত্য। শেখ সোহেলের মাধ্যমে, পেশি শক্তির মাধ্যমে আমার কোম্পানিটি উৎপাদন বন্ধ করে দিয়েছেন। আমি ব্যবসায়ীভাবে চরম আকারে ক্ষতিগ্রস্ত। তার বিভিন্ন লোকের মাধ্যমে এবং যুবলীগ, ছাত্রলীগের কতিপয় শেখ সোহেল সাহেবের ক্যাডাররা আমার জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছেন। শেখ পরিবারের দুর্দণ্ড প্রতাপশালী শেখ হেলালের প্রতি মানুষের ঘৃণা আর ক্ষোভ যে কতটা, তা এই পোড়া বাড়িটি দেখলেই বোঝা যায়। শেখ হাসিনার পতনের আগেই 4 আগস্ট হেলালের বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। কারণ এই বাড়ি থেকেই চাকরিতে নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য, ক্রীড়াঙ্গন সহ সবকিছু নিয়ন্ত্রণ হতো। শেখ বাড়ির অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। শেখ হেলাল, শেখ জুয়েল এদের সুপারিশ নিতে গেলে আমাদের টাকা ছাড়া কোনো কাজ হয় নাই। তাদের চাঁদা না দিলে, তাদের লোকজনের চাঁদা না দিলে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য তারা করতে দেয় না। 5 আগস্টের আগে পরে ঢাকা দিয়েছে অভিশপ্ত শেখ বাড়ির সবাই। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। কক্সবাজারের চৌফলদণ্ডী ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার। দেখছেন 21 দেশের সংবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রায়হান হত্যা মামলার 3 নম্বর আসামি এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 50তম ব্যাচের শিক্ষার্থী। গত রাতে গাজীপুরের খোতাপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। এই মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। গত বুধবার শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা থেকে আটক করে মারধর করা হয়। সেদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম মোল্লা। কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত টিম কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে 3টি এলজি, একটি 1 নলা বন্দুক, 7টি কার্তুজ সহ দেশীয় অস্ত্র, দলিল ও গাঁজা সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। হাজিরা বোনাস সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মন্ডল এন্টিমেটস কারখানার শ্রমিকরা। পুলিশ জানায়, শ্রমিকরা বিভিন্ন সময় হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। সকালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এদিকে শ্রীপুরের নতুন বাজার এলাকার অ্যাসরোটেক্স কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করে। অন্যদিকে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে সকাল থেকে যথারীতি কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। তবে অভ্যন্তরীণ কারণে আজও শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে অন্তত 19টি কারখানা। রংপুরের মিঠাপুকুর ও মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত হয়েছেন 3 জন। মিঠাপুরে সঠিবাড়িতে রংপুর ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ট্রলি সংঘর্ষে আহত হয়েছেন আরও 5 জন। হাইওয়ে পুলিশের এসআই আফসার আলী জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রলি বড়দরগা থানায় রয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। এদিকে সকালে কালকিনি খাসেরঘাট সড়কে ব্যাটারি চালিত ভ্যান চাপায় শিশু হাবিবা নিহত হয়েছে। কালকিনি থানার ওসি সঞ্জয় ঘোষ জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর এই সাথেই শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 3 পার্বত্য জেলায় চলছে সিএইচটি ব্লকেট কর্মসূচি। আটকা পড়েছেন 1,500-এর বেশি পর্যটক। নিরাপত্তার দিন শেষ, বললেন পানি সম্পদ উপদেষ্টা। নদীর পানি নিয়ে কেবল রাজনীতি নয়, কূটনীতি, অর্থনীতিও। জয়পুরঘাটের উচনা সীমান্তে ফের বিএসএফের কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 6টা 55 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।